This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সবার জন্য নয়। আপনারা কিন্তু বুঝতেই পারছেন না যে কাদেরকে কিন্তু সিএতে আবেদন করে নাগরিকত্ব নিতে হবে আর কাদেরকে নিতে হবে না। এই নিয়ে কিন্তু আমি 3-4টা ভিডিও অলরেডি বানিয়েছি যে কিভাবে কি বুঝতে হবে যে আপনি ভারতীয় নাগরিক কিনা বা আপনাকে আবেদন করতে হবে কিনা, আবেদন করতে হলে কোন আন্ডারে আপনি আবেদন করবেন, কোন সেকশনের আন্ডারে আপনাদের আবেদন করতে হবে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু জানিয়েছি। আজকে আবারও ডিটেলস আপনাদের জানাবো যে সিএএ সবার জন্য নয়। 1950 সাল থেকে 1987 সাল অবধি কি বলা হয়েছে, 1987 সাল থেকে 2004 সাল অবধি কি বলা হয়েছে এবং 2004 সাল থেকে 2025 অবধি কি বলা হয়েছে, কি কি নিয়ম মানতে হবে বা কিভাবে আপনারা আবেদন করতে হবে, কারা সিএতে আবেদন করবেন কারা আবেদন করবেন না, সমস্ত কিছু কিন্তু আজকে আমরা ডিটেলসে দেখে নেব। অবশ্যই ডিটেলসে দেখার আগে আপনাদের জানতে হবে এই যে ভারতীয় নাগরিকত্ব এটা কিন্তু কোথায় কি বলেছে বা কোথায় কোথায় কিন্তু এই নাগরিকত্ব নিয়ে মানে ডিটেলসে বলা হয়েছে। দেখুন, আমরা যদি ভারতীয় পলিটি দেখি সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার করে আমরা দেখতে পাবো এই যে ভারতীয় নাগরিকত্ব সেটা বা ভারতীয় যে নাগরিক বা নাগরিক হওয়ার যে প্রসেস সেটা কিন্তু আর্টিকেল 5 থেকে 11-র মধ্যে বলা হয়েছে বা 5 থেকে 10-ও আমরা ধরতে পারি, 11-র মধ্যে ধরে নিচ্ছি আমরা কারণ 11 অবধি লাস্ট রয়েছে। তো সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে এই যে ভারতীয় নাগরিকত্ব নিয়ে বা সিটিজেনশিপ নিয়ে ডিটেলসে বলা রয়েছে কোথায় কি আইন রয়েছে, কিভাবে নাগরিকত্ব পাওয়া যেতে পারে, সমস্ত কিছু ডিটেলসে কিন্তু বলেছে। তো যাই হোক, সেটাই আমি আজকে আপনাদের ডিটেলসে দেখাবো। আপনার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যে নাগরিকত্ব বা সিটিজেনশিপ 1 নম্বরেই বলছে নাগরিকত্বের ধারণা বা কনসেপ্ট অফ সিটিজেনশিপ। আমরা যদি দেখি ডিটেলসে যে নাগরিকত্ব মানে হলো এমন একটি আইনগত মর্যাদা বা লিগ্যাল স্ট্যাটাস যার মাধ্যমে একজন ব্যক্তি রাষ্ট্রের অংশ হিসাবে স্বীকৃতি পায় এবং রাষ্ট্রের প্রতি অধিকার বা রাইটস ও কর্তব্য ডিউটিস লাভ করে থাকে, এটাই কিন্তু এখানে বলছে, অর্থাৎ অধিকার এবং কর্তব্য লাভ করে থাকে। আমরা নাগরিকত্ব শুধুমাত্র রাজনৈতিক অধিকার নয়, এটি অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারের সাথেও যুক্ত। ভারতীয় সংবিধানে নাগরিক সম্পর্কিত বিধান রাখা হয়েছে যেটা পার্ট 2 আর্টিকেল 5 থেকে 11-এর মধ্যে কিন্তু রয়েছে, যেটা আমি একটু আগে আপনাদের বললাম। এখানে পরিষ্কার করে বলছে যে এই যে আর্টিকেল 5 এবং আর্টিকেল 6 আর্টিকেল 7 এভাবে কিন্তু প্রত্যেকটাতে বলেছে। তো আমরা যদি আর্টিকেল 5-এর আন্ডারে দেখি এখানে পরিষ্কার করে বলছে যে 26শে জানুয়ারি 1950 সালে বা এই যে কনস্টিটিউট কার্যকর হয় তখন থেকে যারা ভারতীয় নাগরিক হওয়ার শর্ত কি রয়েছে আমরা যদি দেখি যে ভারতের ভূখণ্ডে জন্মেছে অথবা যার পিতামাতা ভারতের নাগরিক অথবা যিনি 5 বছর ধরে ভারতে বসবাস করেছেন তারা কিন্তু ভারতীয় নাগরিক, এটা আর্টিকেল নাম্বার 5-এ কিন্তু বলেছে। আমরা আর্টিকেল 6-এ যদি দেখি পাকিস্তান থেকে আগতদের নাগরিকত্ব, দেশভাগের পর যারা পাকিস্তান থেকে ভারতে এসেছেন রিফিউজি তাদের কিন্তু তাদের জন্য কিন্তু বিশেষ বিধান। আর্টিকেল 6-এ কি বলেছে এবার আপনারা লক্ষ্য করুন, এখানে পরিষ্কার করে বলছে যে 19 জুলাই 1948-এর আগে যারা এসেছেন স্বয়ংক্রিয়ভাবে তারা নাগরিক। তাহলে এই যে 1950 বলা হয়েছে এর আগে যারা এসেছেন 1948 অবধি তারা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় নাগরিক, এবং 19 জুলাই 1948-এর আগে এসেছেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে। এবার 19 জুলাই 1948-এর পরে আসলে পারমিট অফ রিসেটেলমেন্ট নিতে হবে, অর্থাৎ পারমিট অফ রিসেটেলমেন্টের মাধ্যমে আপনি নাগরিকত্ব নিতে পারেন। এটা আবার আর্টিকেল 6 দেখলাম। এবার আর্টিকেল 7-এ যদি আমরা চলে যাই সেখানে বলা হয়েছে যারা ভারতীয় নাগরিক হয়েও পাকিস্তানে চলে গেছেন তাদের নাগরিকত্ব হারাবেন, সেটাই কিন্তু বলছে। এবং তবে যদি আপনি পারমিট অফ রিসেটেলমেন্ট নিয়ে ফেরেন নাগরিকত্ব কিন্তু আপনি হতে পারবেন। এবার আর্টিকেল 8-এ বলা হয়েছে যে বিদেশে বসবাসকারী ভারতীয় যারা রয়েছে তারা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন কিন্তু বিদেশে রয়েছে তারাও কিন্তু নাগরিকত্ব আবেদন করতে পারে। ভারতীয় বংশোদ্ভূত যারা বিদেশে থাকেন তারা কিন্তু ভারতীয় মিশন বা কনসুলেটের মাধ্যমে কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এবার আর্টিকেল 9-এ যদি আমরা দেখি বিদেশি নাগরিকত্ব গ্রহণ বা স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে আপনার ভারতীয় নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। আমরা যদি দেখি এখানে পরিষ্কার করে বলছে আর্টিকেল 10-এ যে আইন দ্বারা বাতিল না হলে একবার অর্জিত নাগরিকত্ব বজায় থাকবে, অর্থাৎ কোনো আইনের মাধ্যমে যদি আপনার নাগরিকত্ব না যায় সেক্ষেত্রে আপনার নাগরিকত্ব কিন্তু বজায় থাকবে। তারপরে আর্টিকেল 11 যদি আমরা দেখি যেখানে বলছে সংসদের ক্ষমতা অর্থাৎ পার্লামেন্ট বাই ল নাগরিকত্ব সম্পর্কিত সমস্ত কিছু নির্ধারণ করতে পারবে। এই কারণেই কিন্তু সিটিজেনশিপ অ্যাক্ট 1955 তৈরি করা হয়। এবার আমরা মূল বিষয়ে চলে আসবো, এই যে সালগুলো আমি উল্লেখ করেছি সেটা দেখুন। সিটিজেনশিপ অ্যাক্ট 1955 যারা বাংলায় ভালো করে বুঝেছেন যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 আসলে কি তাদের কিন্তু খুব জলের মতো ইজি লাগবে ব্যাপারটা। দেখুন, এই আইনের নাগরিকত্ব অর্জন, বাতিল এবং
ওভারসিজ সিটিজেনশিপ নির্ধারিত। অর্থাৎ এই যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 চালু করা হয়েছিল, এই আইনের মাধ্যমে নাগরিকত্ব আপনারা অর্জন করতে পারবেন, বর্জন করতে পারবেন, এবং আরেকটা জিনিস বলেছে সেটা হচ্ছে ওভারসিজ সিটিজেনশিপ নির্ধারিত অর্থাৎ OCI, যেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। এবার যদি আমরা দেখি নাগরিকত্ব অর্জনের 5টি উপায় কি রয়েছে, তারপরে আমরা বর্জনের দেখব, তারপরে আমরা এই ওভারসিজ সিটিজেনশিপ যে রয়েছে সেটাও আমরা কিন্তু দেখব। এখানে কি বলেছে যে 1 নম্বরেই বলছে বাই বার্থ অর্থাৎ জন্মসূত্রে। এবার জন্মসূত্রে বলেছে 1950 থেকে 1987 সাল অবধি জন্ম হলেই নাগরিক। অর্থাৎ আপনার যদি 1950 থেকে 1987 সালের মধ্যে জন্ম হয় তাহলে কিন্তু আপনি সরাসরি নাগরিক। এবং আরও একটা জিনিস সেটা হচ্ছে 1987 সাল থেকে 2004 সাল অবধি যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই নাগরিক হতে পারবেন। কিন্তু জন্মের সাথে সাথে দেখুন আরেকটা জিনিস কি বলেছে, একজন পিতা বা মাতা ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ নাগরিক লাগবে তাহলে কিন্তু হবে। তারপরে যদি আমরা দেখি 2004 থেকে 2025 অবধি বা প্রেজেন্ট অবধি যদি আমরা দেখি, যদি আপনি মানে বাই ডিফল্টভাবে নাগরিক হতে চান সেক্ষেত্রে জন্মসূত্রে কিভাবে হচ্ছে, আপনার অন্তত একজন পিতামাতা নাগরিক হতে হবে এবং অন্যজন যে থাকবে বা অপরজন সে অবৈধ অধিবাসী যেন না হয়, অবৈধ রোহিঙ্গা যেন না হয়, অবৈধ অনুপ্রবেশকারী যেন না হয়, অর্থাৎ বৈধ হতে হবে। তাহলেই কিন্তু এই যে 2004 সালের পরেও যাদের জন্ম হয়েছে তারাও কিন্তু সরাসরি ভারতীয় নাগরিক। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে বলেছে যে জন্মসূত্রে বাই রেজিস্ট্রেশন বলেছে, স্বাভাবিকরণের মাধ্যমে বলেছে, এগুলো কিন্তু অনেকগুলো রয়েছে, অলরেডি এগুলো নিয়ে আমি আলোচনা করছি। তাই আজকে শুধুমাত্র আপনাদের আমি এই 1950 থেকে 1987 সাল হলে যদি জন্ম হয় আপনার, সেক্ষেত্রে আপনি সরাসরি নাগরিক, আপনার অন্য কিছু আর প্রমাণ কিন্তু লাগছে না। যদি আপনাদের 1987 থেকে 2004 সালের মধ্যে জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্মের মানে আপনি যে জন্মগ্রহণ করেছেন সেটা এবং সাথে আপনার বাবা বা মায়ের যে কোনো একজনকে কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, তাহলেই আপনি সরাসরি ভারতীয় নাগরিক। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 2004 সাল থেকে 2025 সাল বা প্রেজেন্ট 2004 সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাবা মায়ের মধ্যে যে কোনো একজনকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং অপরজন যে থাকবে তিনি যেন মানে ইসে না হয়, বৈধ নাগরিক হয়, যেন অবৈধ নাগরিক না হয় বা অবৈধ যে অভিবাসী সেটা যেন না হয়, এটাই কিন্তু বলছে। তাহলে কি কি নিয়ম মানতে হবে আপনারা বুঝে গেলেন। এই যে সালগুলো রয়েছে এই সালগুলোর আন্ডারে আপনারা যারা রয়েছেন বা যারা পড়েছেন বা নিয়মগুলো মানছেন তাদের কি সিএ করতে হবে? একদমই করতে হবে না, কারণ আপনি একদম কিন্তু বাই ডিফল্ট বা আপনি জন্মসূত্রেই কিন্তু ভারতীয় নাগরিক। তাহলে জন্মসূত্রে যদি আপনি নাগরিক হয়ে যান তাহলে আপনাকে আর করতে হবে না সিএ। এবার অনেকেই বলেন যে দাদা আমার 1987 সালে জন্ম, আমাকে কি নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে? দেখুন, আপনার যদি 87 সালে জন্ম হয়ে যায় তাহলে তো 1950 থেকে 87-র মধ্যে আপনি পড়ছেন, তাহলে তো আপনি সরাসরি নাগরিক, তাই না? এবার আপনারা অনেকেই বলবেন যে দাদা আমাদের তো জন্মের কোনো প্রুফ নেই। দেখুন, প্রুফ যদি না থাকে তাহলে সেটাকে একটু প্রুফ করতে হবে। কিভাবে? জন্ম সার্টিফিকেট ছিল না, অন্য কাগজপত্র দিয়ে করতে হবে। তারপরে যদি আমরা দেখি 1987 থেকে 2004 সাল অবধি যদি জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে আপনার জন্মের প্রুফ সাথে কিন্তু আপনার যে বাবা মা রয়েছে যে কোনো একজনকে ভারতীয় নাগরিকত্ব হতে হবে। এটা অনেক ইজি প্রসেস রয়েছে, আপনারা একটু ক্রিটিক্যাল করে দেন, কোনো ক্রিটিক্যাল ব্যাপার নেই। সিএতে আপনাদের আবেদন করতে হবে না। আবেদন কারা করবে? যারা এই সালগুলোর মধ্যে এই কন্ডিশনগুলো কমপ্লিট করতে পারছে না। ধরুন আপনারা অনেকেই রয়েছেন যারা কিন্তু 1987 সালের মধ্যেই বাংলাদেশ থেকে এসেছেন, তাহলে আপনাদের কি বাই ডিফল্ট নাগরিকত্ব হয়ে গেল? না, আপনাদের বাই ডিফল্ট কিন্তু নাগরিকত্ব হলো না। আপনাদের কিন্তু এই বাই রেজিস্ট্রেশন বা বাই ন্যাচারালাইজেশন বা বাই রিসেন্ট বংশসূত্রে এরকম কিছু না কিছু আন্ডারে আপনাকে আসতে হবে। লাস্ট অবধি আমরা যদি দেখি 5টা কিন্তু টোটাল রয়েছে মানে এই নাগরিকত্ব পাওয়ার উপায়। তার মধ্যে একটা হচ্ছে জন্মসূত্রে, আরেকটা হচ্ছে বংশগত সূত্রে, আমরা যদি 3 নাম্বার দেখি সেটা হচ্ছে ধরুন বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে, 4 নাম্বার যদি আমরা দেখি সেটা হচ্ছে ধরুন কি বলে বাই ন্যাচারালাইজেশনের মাধ্যমে, এবং 5 নাম্বার যদি আমরা দেখি অর্থাৎ কোনো ভূখণ্ড যদি ভারতের সাথে যুক্ত হয়, কোনো অংশ যদি ভারতের সাথে যুক্ত হয় সেক্ষেত্রে যেটা পাওয়া যায় সেটা ইন্টারকর্পোরেশন না কি বলে সেটাকে, আমি মনে পড়ছে না এই মুহূর্তে সেটা। অর্থাৎ কোনো ধরুন সিকিম যেমন যুক্ত হয়েছিল সেক্ষেত্রে তারা তো প্রথমত ভারতীয় ছিল না, তাহলে তারা ভারতের আন্ডারে এসেছে কোন আইনের মাধ্যমে? বা 5 নাম্বার যে নিয়মটা রয়েছে বা 5 নাম্বার যে উপায়টা রয়েছে সেটার মাধ্যমে। আশা করি তাহলে আপনারা বুঝতে পারছেন সিএ সবার জন্য নয়, এটা কিন্তু ক্লিয়ার। 1950 থেকে 1987 যাদের জন্ম হয়েছে তাদের কি কি করতে হবে, 87 থেকে 2004 অবধি যাদের জন্ম হয়েছে তাদের কি করতে হবে, এবং 2004-এর পরে যাদের জন্মগ্রহণ করেছে তাদের কি কি মানতে হবে, সমস্ত কিছু আপনাদের ডিটেলসে আমি বলে দিলাম। এবার আপনারা সিএতে আবেদন কারা করতে হবে কাদের করতে হবে না আপনারা বুঝতে পারছেন। শুধুমাত্র তাদেরই সিএতে আবেদন করতে হবে যারা বাংলাদেশ থেকে এসেছে, এখানে শরণার্থী হয়েছে,
কোনোভাবে তারা বাই জন্মসূত্রে কিন্তু নাগরিকত্ব হতে পারছে না, তাহলে বাকি যে আরও প্রসেসগুলো রয়েছে সেই সূত্রে কিন্তু তারা নাগরিকত্ব পাবে। ম্যাক্সিমাম লোক দেখবেন যে কেউ 15 বছর ধরে এখানে ভারতে আছে, কেউ 40 বছর ধরে ভারতে আছে, সেক্ষেত্রে তারা বাই ন্যাচারালাইজেশনের মাধ্যমেই পেয়ে যাবে। স্বাভাবিকরণ অর্থাৎ কেউ যদি 11 বছর ধরে ভারতে থাকে, 12 বছর ধরে ভারতে থাকে, তাহলে কিন্তু সে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য উপযুক্ত হয়ে যায়। কেননা তারা কিন্তু বাই ন্যাচারালাইজেশন একটা আইন রয়েছে যেখানে পরিষ্কার বলেছে যে কেউ যদি এতদিন ধরে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। তার অবশ্যই কিন্তু একটা নিয়ম একটু রয়েছে, সেটা হচ্ছে আপনি ধরুন 12 বছর থাকলেন কিন্তু লাস্ট 1 বছর আপনাকে কন্টিনিউ ভারতেই থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি নাগরিক হবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে সিএ কাদের করতে হবে কাদের করতে হবে না আশা করি আপনাদের ক্লিয়ার। আর ডিটেলসে গেলাম না, যদি আপনাদের তাও প্রবলেম হয় কমেন্টে জানাবেন, আমি কিন্তু অবশ্যই আপনাদের সেটা রিপ্লাই দিয়ে দেবো। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনার যে নোটিফিকেশন বেল আইকনটা আসবে সেটাতে কিন্তু ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে কী হবে, যখনই আমি পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।